আজকে আমরা ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে জানব। এইচএসসির যে উদ্ভিদ বিজ্ঞান বইটা আছে, এর যে প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন, এর একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। আসলে আমাদের যে পাঠ্য বইটা আছে এটার মধ্যে একটু জটিলভাবে ডিএনএ রেপ্লিকেশনটা বলা আছে, অনেকেরই বুঝতে প্রবলেম হয়, একটু বড় করে দেওয়া আছে। তো আমি চেষ্টা করছি যে তোমাদেরকে ওই জিনিসটা সহজ করে বোঝানোর জন্য। প্রথমে আমি পূর্ণাঙ্গ আলোচনা করব এই রেপ্লিকেশন সম্পর্কে, এবং একদম শেষ দিকে কয়েক মিনিটের মধ্যে যাতে তুমি পরীক্ষার খাতায় লিখতে পারো ভালো করে, রেপ্লিকেশনটা যদি পরীক্ষায় আসে সেটা যাতে তুমি পারো সেই চেষ্টাটা আমি করব বোঝানোর জন্য সেভাবে। কারণ একটা নির্দিষ্ট সময় কিন্তু থাকে আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আনসার করার জন্য। তো যত বড় প্রশ্নটা বইয়ে দেওয়া আছে অ্যাকচুয়ালি, এত বড় কোয়েশ্চেনটা যদি আমরা খাতায় লিখতে যাই তাহলে আধা ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটা গ অথবা ঘ নং প্রশ্ন উত্তর এখানে লিখতে হবে। তো আমরা এখন এটা যেন ওভারঅল পড়বো, যাতে এমসিকিউ ক খ গ ঘ সব ধরনের যে কোনো ধরনের কোয়েশ্চেন আসুক না কেন যেন এটা কাভার আপ করতে পারি সেভাবে পড়বো। প্রথমে রেপ্লিকেশন জিনিসটা কি সেটা যদি আমরা চেষ্টা করি বোঝার জন্য। রেপ্লিকেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যেই পদ্ধতিতে একটি মাতৃ ডিএনএ থেকে দুইটি প্রতিরূপ ডিএনএ সৃষ্টি হয়, অর্থাৎ একটি মাতৃ ডিএনএ থেকে দুটি অপত্য ডিএনএ সৃষ্টির প্রক্রিয়াকে ডিএনএ রেপ্লিকেশন বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। ডিএনএ রেপ্লিকেশনের পদ্ধতির তিনটি স্বীকৃত মতবাদ বা হাইপোথিসিস রয়েছে। হাইপোথিসিসগুলো কি কি? একটি হচ্ছে সংরক্ষণশীল মতবাদ, অর্থাৎ কনজারভেটিভ হাইপোথিসিস। একটি হচ্ছে অর্ধ সংরক্ষণশীল মতবাদ, অর্থাৎ সেমি কনজারভেটিভ হাইপোথিসিস। আর একটা হচ্ছে বিচ্ছুরণ যে মতবাদ, বিচ্ছুরণশীল যে মতবাদ সেটা, অর্থাৎ ডিসপারসিভ হাইপোথিসিস। এই তিনটা হাইপোথিসিস আছে, যার মধ্যে অর্ধ সংরক্ষণশীল যে হাইপোথিসিসটা আছে বা মতবাদটা আছে এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এবং এইটার মাধ্যমেই আমরা আজকে ডিএনএ রেপ্লিকেশনটা কিভাবে হয় সেই পদ্ধতিটা সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তো ডিএনএ রেপ্লিকেশনের যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি আছে সেইটা কিভাবে হয় বা সেটা কি জিনিস। এখন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি যদি আমরা বুঝতে চাই, প্রথমেই আমাদের একটা বিষয় বুঝতে হবে। ধরলাম একটা দ্বিসূত্রক মাতৃ ডিএনএ, তো এইটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র। এটা হচ্ছে ধরলাম 3' থেকে 5', এটা হচ্ছে 5' থেকে 3' গামী সূত্র, এবং এর মাঝখানে কি থাকে? নাইট্রোজেন বেসের, এর মাঝখানে নাইট্রোজেন বেসের যে নাইট্রোজেন বেসের হাইড্রোজেন বন্ডগুলি হবে যুক্ত থাকে। তাহলে এটা ধরলাম একটা মাতৃ ডিএনএ। এখন একটা এনজাইম ব্যবহার করে এই যে মাঝখানে নাইট্রোজেন বেসের হাইড্রোজেন যে বন্ডগুলো আছে এগুলি ভাঙা হবে। এনজাইমটা কি এটা আমরা সামনে পদ্ধতির মধ্যে আলোচনা করব। তো ধরলাম সেই এনজাইমটার মাধ্যমে এখানে মাঝখানের যে ইয়াটা আছে, ডিএনএ যেটা যে নাইট্রোজেন বেসটা আছে সেটা আমরা ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর দুইটা সূত্র পৃথক হবে। এখানে আমরা দুটো সূত্র নাম দিই তাহলে আরো সহজে বুঝতে। ধরলাম এটা হচ্ছে A1 সূত্র আর এটা হচ্ছে B1 সূত্র। তাহলে A1 সূত্র ধরলাম, A1 সূত্রটা হচ্ছে এই পাশে চলে আসলো, B1 সূত্রটা এই পাশে চলে গেল। কারণ এই A1 সূত্রকে কপি করে কি হবে? A1 সূত্রকে কপি করে A1 সূত্রকে কপি করে A1 সূত্রকে কপি করে এখানে আরেকটা সূত্র তৈরি হলো, এবং B1 সূত্রকে কপি করে এখানে আরেকটা সূত্র তৈরি হলো। তাহলে এটা কি? এটা A1, এটা ধরলাম A2, আর এটা ছিল কি B1, আর এটাকে ধরলাম হচ্ছে B2। আর এই যে মাঝের যে জায়গাটা আছে এই মাঝের জায়গায় আমরা এখানে হাইড্রোজেন বন্ডগুলো এখানে যুক্ত হয়ে যাবে। এইখানে ঘটনাটা কি ঘটলো? একটা মাতৃ ডিএনএর মাঝখানের হাইড্রোজেন বন্ডগুলো ভাঙবে, সূত্র দুটো পৃথক হয়ে যাবে। A1 সূত্রের দিকে চলে আসলো, B1 সূত্রের দিকে চলে গেল। A1 সূত্রকে কপি করে এখানে নতুন A2 সূত্র তৈরি হলো, মাঝখানে নতুন করে আবার হাইড্রোজেন বন্ড তৈরি হলো, নতুন একটা পূর্ণাঙ্গ ডিএনএ এক্ষেত্রে সৃষ্টি হয়ে গেল। সেম এখানে B1 সূত্র এই পাশে চলে আসলো, B1 সূত্রে কপি করে আবার B2 সূত্র এখানে তৈরি হলো, এবং এখানে মাঝখানে হাইড্রোজেন বন্ড যুক্ত হয়ে
বি1 এবং বি2 মিলে নতুন একটা ডিএনএ তৈরি করলো, অর্থাৎ একটা মাত্র ডিএনএ থেকে দুটি অপত্য ডিএনএ তৈরি হলো। এই পদ্ধতিকে অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ হাইপোথিসিস কেন বলা হয়? কারণ এক্ষেত্রে অপত্য বা নতুন যেই দুটা ডিএনএ আছে তার মধ্যে মাতৃ ডিএনএর অর্ধেকটুকু অংশ কি হয়েছে, সংরক্ষিত হয়েছে। এখানে A1 সংরক্ষিত হয়েছে, এখানে B1 সংরক্ষিত হয়েছে। যেহেতু অপত্য ডিএনএ বা অনুরূপ ডিএনএর মধ্যে মাতৃ ডিএনএর অর্ধেকটুকু অংশ বা ডিএনএ সূত্র সংরক্ষিত হয়েছে, এই জন্য এই পদ্ধতিকে অর্ধ সংরক্ষণশীল মতবাদ বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলা হয়। আশা করি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা বুঝতে পেরেছ। এটা পরীক্ষায় 2 মার্কের জন্য আসে যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি বলতে কি বুঝো। এখন আমরা আসবো যে কিভাবে ডিএনএ রেপ্লিকেশনটা হয় সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এই ডিএনএ রেপ্লিকেশন যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতির যদি আলোচনা করতে চাই তাহলে কিছু উপাদানের প্রয়োজন আছে। আমাদের ডিএনএ রেপ্লিকেশনের জন্য কিছু উপাদান প্রয়োজন আছে। সেই উপাদানগুলো কি কি, যেগুলো হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন করার জন্য প্রয়োজন হয়, সেই উপাদানগুলো সম্পর্কে জানবো। সেই উপাদানগুলো হলো আমাদের কি কি প্রয়োজন লাগবে। প্রথমে তো হচ্ছে আমাদের প্রয়োজন হবে হচ্ছে একটা টেমপ্লেট সূত্র, একটা টেমপ্লেট সূত্র। এখন টেমপ্লেট সূত্র কি? যে সূত্রটাকে অনুকরণ করে বা কপি করে নতুন সূত্র তৈরি করা হয় সেই সূত্রটিকে টেমপ্লেট সূত্র বলা হয়। অর্থাৎ আমরা একটু আগে A1 সূত্র আর B1 সূত্র দেখেছিলাম, সেই A1 সূত্র আর B1 সূত্রটাই হচ্ছে মূলত টেমপ্লেট সূত্র। ওটাকে কপি করে নতুন সূত্র তৈরি করা হবে। এখন এই টেমপ্লেট সূত্রের পর আমাদের কি কি লাগবে? দ্বিতীয়ত আমাদের কিছু নিউক্লিওটাইড প্রয়োজন আছে, কারণ নতুন সূত্র তৈরি করার জন্য নিউক্লিওটাইড যুক্ত করতে হবে। ওই এ সূত্রের সাথে বি সূত্র যে আমরা বা A1 এর সাথে যে আমরা A2 তৈরি করব, A2 তৈরি করার জন্য তো আমাদের নিউক্লিওটাইড লাগবে, মানে কোষের নিউক্লিওটাইড লাগবে। তাহলে সেই নিউক্লিওটাইডগুলো কি কি? সেগুলো হচ্ছে DATP, DGTP, DCTP এবং DTTP। এখানে ডি মানে হচ্ছে ডিঅক্সিরাইবোজ, আর এটিপি মানে তো আমরা জানি এডিনোসিন ট্রাইফসফেট, মানে ডিঅক্সিরাইবোজ, এডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সিরাইবোজ, গুয়ানোসিন ট্রাইফসফেট, এরকম ভাবে অনেকগুলো নিউক্লিওটাইড নেওয়া হয়, মানে কোষ নিয়ে থাকে আর কি। তৃতীয়ত কি লাগে হচ্ছে আমাদের কিছু এনজাইমের সমষ্টি লাগে, যে এনজাইমটা হচ্ছে রেপ্লিকেশন পদ্ধতিটাকে সম্পন্ন করবে। সেই সমষ্টিকে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স, সেটাকে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স। রেপ্লিকেশন কমপ্লেক্স। এখন এই রেপ্লিকেশন কমপ্লেক্সের মধ্যে কিছু এনজাইম আছে। এনজাইমগুলো কি কি? এনজাইমগুলো হচ্ছে, প্রথম যে এনজাইমটা ইম্পর্টেন্ট এনজাইম তার নাম হচ্ছে হেলিকেস। হেলিকেস, এই হেলিকেস এনজাইম কাজ কি বা কিভাবে করে সেগুলো আমরা পরে আলোচনা করব। এরপরে আরো কিছু এনজাইম আছে যার নাম হচ্ছে টপো আইসোমারেস এনজাইম। এরপরে আছে একটা এনজাইম নাম হচ্ছে SSBP, এর পূর্ণ মিনিং হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এবং সেটা কি বা কিভাবে কাজ করে আমরা আসছি সেই জায়গার মধ্যে। তারপরে আরেকটা এনজাইমের প্রয়োজন হয়, তার নাম হচ্ছে গাইরেজ এনজাইম। গাইরেজ এনজাইম, এটা স্পেসিফিকলি একটু বলা প্রয়োজন, কারণ প্রকৃত কোষের মধ্যে এই টপো আইসোমারেজ এনজাইমটা কাজ করে, আর আদি কোষের মধ্যে হচ্ছে এটা হচ্ছে আদি কোষ। আদি কোষের মধ্যে হচ্ছে গাইরেজ এনজাইমটা কাজ করে। টপো আইসোমারেজ যে কাজটা করে গাইরেজ একই কাজ করে, কিন্তু টপো আইসোমারেজ কি কাজটা করে এটা আমরা একটু পরে জানলে তুমি গাইরেজ এনজাইমের কাজটা জানতে পারবা। এরপরে এনজাইম যেটা আছে এর নাম হচ্ছে আমাদের একটা এনজাইমের নাম আছে, এর নাম হচ্ছে প্রাইমেস। এটা হচ্ছে আচ্ছা গাইরেস। এরপর হচ্ছে প্রাইমেসের পরে যে এনজাইমটা আছে এটার নাম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম, নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজ এনজাইমটা হচ্ছে রেপ্লিকেশনের সবচেয়ে
মুখ্য এনজাইম বলা হয়। তো এই উপাদানগুলো লাগবে হচ্ছে রেপ্লিকেশন সম্পন্ন করার জন্য। কীভাবে সম্পন্ন হয় সেটা আমরা বলি। তো প্রথমে আমরা হচ্ছে কি জানি যে একটা আমাদের যে কোষের ভিতর যে নিউক্লিয়াস তার ভিতরে ডিএনএটা হচ্ছে খুব বেশি মাত্রায় পেঁচানো থাকে। একটা মানুষের ডিএনএ, আমি মানুষের কথাই বলছি, মানুষের একটা ডিএনএ হচ্ছে 1.8 মিটার পর্যন্ত লম্বা হয়, আর একটা কোষ হচ্ছে মাইক্রোমিটার শেপে হয়। তাহলে 1.8 মিটার একটা লম্বা ডিএনএ এত বেশি পরিমাণ পেঁচানো থাকে হচ্ছে একটা কোষের নিউক্লিয়াসের ভিতরে। তো ওইটা হচ্ছে দ্বিসূত্রক ডিএনএটাও নিজের মধ্যে পেঁচানো থাকে। এই পেঁচানোটাকে সুপার কয়েলিং বলে, সেই বিষয়ে আমরা অন্য একদিন কথা বলবো সুপার কয়েলিং কি। আচ্ছা, যাই হোক, তাহলে এখন হচ্ছে এই যে পেঁচানো ডিএনএটা কোষ কি করে, এই যে ডিএনএ কোষ বিভাজনের সময় বা রেপ্লিকেশনের সময় এই পেঁচানো ডিএনএটাকে প্রথমে খুলতে হবে, তারপরে কপি করতে হবে, নতুন ডিএনএ তৈরি করতে হবে। এখন আমরা কোন জায়গা থেকে প্যাচ খুলবো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন আমরা যদি কোনো একটা জায়গায় যাত্রা করি, অর্থাৎ আমি একটা জায়গা থেকে একটা জায়গায় যাব, তাহলে আমি একটা গন্তব্য, একটা স্থান থেকে, একটা সূচনা স্থান থেকে আমরা যাত্রাটা শুরু করি। সেটা বাস স্ট্যান্ড হতে পারে, সেটা রেলওয়ে স্টেশন হতে পারে, সেটা এয়ারপোর্ট হতে পারে। আমরা এইসব জায়গা থেকে যাত্রা শুরু করি। ঠিক একইভাবে ডিএনএর যে রেপ্লিকেশন সেটাও একটা স্থান থেকে শুরু হয়, এবং এই স্থানটার নাম হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন। তো স্থানটার নাম হচ্ছে কি? স্থানটার নাম হচ্ছে, ধরলাম এখান থেকে ডিএনএর রেপ্লিকেশনটা শুরু হবে। এই স্থানটার নাম অরিজিন অফ রেপ্লিকেশন, বা সংক্ষিপ্তে ORI, মানে সংক্ষিপ্তে ওরি বলা হয়। ঠিক আছে। এখন আরেকটা এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, সাধারণত যারা ওই যে ব্যাকটেরিয়া আদি কোষ যেটা আছে তার যে বৃত্তাকার ডিএনএ বা প্লাজমিড ডিএনএ, তার প্রতি মিনিটে প্রায় নতুন নিউক্লিওটাইড যুক্ত করতে পারে পার মিনিটে। মানুষের ডিএনএতে, মানুষের যে 1.8 মিটার লম্বা যে ডিএনএটা আছে, এই ডিএনএর মধ্যে হচ্ছে প্রায় 320 কোটি নাইট্রোজেন বেস বা নিউক্লিওটাইড থাকে আর কি। তো বুঝতে পারছো। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই রেশিওটা হচ্ছে প্রতি মিনিটে নিউক্লিওটাইড যুক্ত করার রেশিও হচ্ছে 10 লাখ, কিন্তু প্রকৃত কোষে ইনক্লুডিং আমরা মানুষ সহ এর রেট হচ্ছে মাত্র 500 থেকে 5000 পার মিনিট। তার মানে 320 কোটি হতে কি পরিমাণ সময় লাগবে? কয়েক মাস সময় লেগে যাবে এই একটা রেপ্লিকেশন সম্পন্ন হতে, যেটা কোনোভাবেই সম্ভব না, বা এটা এতক্ষণ সময় দেওয়া যাবে না। তাই কি করা যায়? একটা পদ্ধতি তো বের করতে হবে। তখন এটা সেল নিজে থেকে ডেভেলপ করছে যে এক জায়গা থেকে যদি আমরা যাত্রা শুরু না করে একাধিক জায়গা থেকে যাত্রা শুরু করি, তাহলে তো রেপ্লিকেশন একাধিক জায়গা থেকে শুরু হবে। ধরো 10টা জায়গা থেকে যদি আমি রেপ্লিকেশন অরিজিন অফ রেপ্লিকেশনের স্থান থেকে সূচনা করি, তাহলে 10 গুণ ফাস্ট আমার রেপ্লিকেশন সম্পন্ন হবে। যদি 1000 জায়গা বা সূচনা থেকে আমরা বা জায়গা থেকে আমরা রেপ্লিকেশনটা শুরু করি, তাহলে 1000 গুণ ফাস্ট রেপ্লিকেশন সম্পন্ন হবে। যেমন ড্রসোফিলা, এটাকে ফ্রুট ফ্লাই মানে ফলের মাছি বলা হয়। এই ড্রসোফিলা প্রাণীর মধ্যে ওদের ডিএনএতে 5000 স্থানের মধ্যে রেপ্লিকেশন শুরু হয়। তার মানে 5000 গুণ ফাস্ট রেপ্লিকেশন সম্পন্ন হয়। তাহলে সহজ কথায় শুধু বলতে চাই যে আমার ডিএনএর মধ্যে, প্রকৃত কোষের মধ্যে এক জায়গা থেকে রেপ্লিকেশন শুরু না হয়ে একাধিক জায়গা থেকে রেপ্লিকেশন শুরু হয়। এখানে শুরু হতে পারে, এখানে অরিজিন থাকতে পারে, এখানে শুরু হতে পারে ডিএনএ রেপ্লিকেশন, এখানে শুরু হতে পারে, এখানে শুরু হতে পারে, মানে নির্দিষ্ট দূরত্ব পরপর এটা এই শুরু হয়। এখন এই ওরি বিন্দু কোন জায়গাটা আসলে? ডিএনএ তো প্যাচ খুলতে হবে নাইট্রোজেন বেসগুলো ভেঙে, তারপর তো আমরা কপি করব। আমরা জানি ডিএনএর মধ্যে দুই ধরনের বেস আছে, একটা হচ্ছে 4 ধরনের বেস আছে, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। যেখানে এডিনিন এবং থাইমিন হচ্ছে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়, এবং সাইটোসিন এবং গুয়ানিন কি হয়? 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। তাহলে একটা সহজ কথা, এই 2টা হাইড্রোজেন বন্ড ভাঙা সহজ নাকি 3টা হাইড্রোজেন বন্ড ভাঙা সহজ? অবশ্যই 2টা হাইড্রোজেন বন্ড ভাঙা সহজ। তাই যেই জায়গার মধ্যে প্রচুর পরিমাণ, মানে পরপর থাইমিন এডিনিন, থাইমিন এডিনিন, টিএ 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 এরকম বেস থাকে, সেই জায়গায় মূলত রেপ্লিকেশনটা শুরু হয়, অর্থাৎ সেটাই হচ্ছে অরিবিন্দু। মানে সহজ কথায় অরিবিন্দু কোন স্থান? যেখানে থাইমিন এডিনিন পরপর সজিত থাকে, সেই স্থানটাই সাধারণত অরিজিন অফ রেপ্লিকেশন বা সংক্ষিপ্তে ওরি বলা হয়। ঠিক আছে। তো রেপ্লিকেশন ওরি থেকে সূচনা হলো। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? এখন তো প্যাচ খুলতে হবে, প্যাচ না করলে তো সূত্র দুটো পৃথক হবে না। এই ক্ষেত্রে আমরা এখন কি এই যে চিত্রটা আছে, মানে আমরা ওটাকে ডাবল স্ট্যান্ড করে নিয়েছি। এখন এইখানে একটা এনজাইম দেখতে পাচ্ছ, এই যে একটা এনজাইম আছে, এই এনজাইমের নাম হচ্ছে হেলিকেজ এনজাইম। হেলিকেজ একটা বিশেষ এনজাইম। এই কাজটা কি, ডিএনএর যে প্যাচটা আছে
এই প্যাচটা খুলবে এবং মাঝখানের যে নাইট্রোজেন বেসের হাইড্রোজেন বন্ডগুলো আছে এগুলো একটা একটা করে ভেঙে দিবে, সিম্পল। এবং সে সামনের দিকে অগ্রসর হয়ে থাকবে। এই পাশটা দেখো, মানে যখন এখানে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যাচ্ছে এটা এরকম ওয়াইয়ের মতো করে খুলে যাচ্ছে, মানে আর কি এরকম ছিল, আস্তে আস্তে এরকম 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 হয়ে চারপাশ দিয়ে খুলে যাচ্ছে এবং আস্তে আস্তে হেলিক্যাসটা সামনে যাবে, এরপর এটাও ভাঙবে এটাও ভাঙবে এটাও ভাঙবে, মানে সামনের দিকে প্যাচ করে ধরলাম, আমি ধরছি যে এই দিকে, অর্থাৎ এই যে ডিরেকশনটা আছে এই দিকে প্যাচটা খুলতেছে, মানে হেলিক্যাস এদিকে যাচ্ছে এবং এদিকে নাইট্রোজেন বেসগুলো ভাঙছে। তো এই হেলিকেস, আবার বলছি, হেলিকেস প্যাচটা প্রথমে খুলবে ডিএনএ এবং মাঝখানে নাইট্রোজেন বেসের হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে দিবে। এবং এই যখন হাইড্রোজেন বন্ডগুলো ভাঙে তখন এটাকে দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা ওয়ার মতো দেখায়। দেখো তো এই যে শেপটা আছে, এটাকে যদি আমরা এভাবে বাঁকিয়ে দেই, অর্থাৎ দেখতে কেমন লাগবে? দেখতে হচ্ছে এই যে একটা, দেখতে অনেকটা এরকম ওয়াই আকৃতির মতো লাগবে, এরকম একটা ওয়াই আকৃতির মতো লাগবে, তাই না? এরকম ওয়াই শেপের মতো লাগবে, এরকম ওয়াই শেপের মতো লাগবে। এই যে ওয়াই শেপের যে অংশটা আছে, এই ওয়াই শেপের অংশটাকে বলা হয় রেপ্লিকেশন রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক, এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এই রেপ্লিকেশন ফর্ক, কেন এটাকে ফর্ক বলা হয়? কারণ এটা দেখতে কাঁটা চামিচের মতো, তো কাঁটা চামিচের নামই তো ফর্ক আর কি, দেখতে এটা কাঁটা চামিচের মতো দেখা যায় আর কি, রেপ্লিকেশন ফর্ক। এখন এখানে বিশেষ আরো দুটো এনজাইম আছে, হেলিকেজ ছাড়া আরো দুটো এনজাইম আছে গুরুত্বপূর্ণ। একটা এনজাইমের নাম হচ্ছে টপো আইসোমারেস। এনজাইমের নামটা হচ্ছে কি? টপো আইসোমারেস। এই টপো আইসোমারেস এনজাইমটা একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। ডিএনএ তো খুব বেশি প্যাঁচানো থাকে, যেটা আমরা শুরুতেই বললাম। তো ডিএনএ প্যাচ খোলার পর আবার তো পেঁচে যেতে পারে। এই টপো আইসোমারেস এনজাইমটা বিশেষ কাজ করে হচ্ছে ডিএনএর যে প্যাচটা আছে এটাকে আবার পুনরায় লাগতে দেয় না, অর্থাৎ হেলিকেজ প্যাচটা খুলে এবং টপো আইসোমারেস পুনরায় যাতে প্যাচটা না লাগে সেই কাজটা আছে এই এনজাইমটা করে থাকে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ এনজাইম আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই এনজাইমটার নাম হচ্ছে SSBP, দ্যাটস মিন সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ হচ্ছে যখন হেলিকেজ হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে সামনের দিকে চলে যায়, হাইড্রোজেন বন্ডগুলো তো এন্টি প্যারালাল, তারা আবার জয়েন্ট হয়ে যাওয়া, যুক্ত হয়ে যেতে পারে। তাই এই এসএসবিপি প্রত্যেকটা সূত্রকে স্বতন্ত্র রাখে, মানে উপরের সূত্রকে উপরেই রাখে, নিচের সূত্রকে নিচে রাখে, পরস্পর দুটো সূত্রের মধ্যে হাইড্রোজেন বন্ডগুলোকে যুক্ত হতে দেয় না। তাহলে এখানে ঘটনাটা যে ঘটলো আমি একটু সংক্ষিপ্তভাবে বলি। ফার্স্ট হেলিকেজ ডিএনএর প্যাচ খুলবে, মাঝখানে নাইট্রোজেন বেসের হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেবে। দ্বিতীয় হচ্ছে কি, টপো আইসোমারেস হচ্ছে এখানে কি করবে, প্যাচটাকে পুনরায় লাগতে দিবে না, এবং এসএসবিপি যে এনজাইমটা আছে এর কাজ হচ্ছে এই মাঝখানের হাইড্রোজেন বন্ধুকে যুক্ত হতে, যে হাইড্রোজেন বন্ডগুলোকে যুক্ত হতে দিবে না। তাহলে এই হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড যে স্টেপটা আছে, এই থার্ড স্টেপের মধ্যে যদি আমরা আসি, এইটা হচ্ছে থার্ড স্টেপ। এই থার্ড স্টেপের মধ্যে হচ্ছে সূত্র যখন এই হেলিকেজ ভেঙে ভেঙে সামনের দিকে অগ্রসর হচ্ছে তখন একসময় সূত্র দুটো পরস্পর থেকে অনেকটাই দূরে চলে যাবে, মানে মাঝখানে একটা ফাঁকা স্থান তৈরি হবে, যেটাকে রেপ্লিকেশন বাবল বলা হয়। যাই হোক, তো দূরে যাওয়ার পর সূত্র দুটো পৃথক হয়ে যাবে, তখন এক একটা সূত্র নতুন সূত্র তৈরির ছাঁচ হিসাবে ব্যবহার করা হবে। এখানে ছাঁচ মানে বুঝতে তো পারছো, ডাইসের মতো কাজ করে আর কি, মানে একটাকে কপি করে আরেকটা তৈরি করা হবে। যে প্রথমে বলেছিলাম A1 কে কপি করে A2 তৈরি করা হয়েছিল, একইভাবে। তাহলে এখানে একটা সূত্রকে কপি করে এখানে নিচে আমরা আরেকটা সূত্র তৈরি করব, আবার এই নিচের সূত্রটাকে তৈরি করে এখানে আমরা কি করব, আরেকটা সূত্র তৈরি করব, তাহলেই তো আমাদের নতুন দুইটা ডিএনএ তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো এই কাজটাই আর কি আমাদের নিউক্লিয়াস নর্মালি করে থাকে আর কি। তাহলে এখানে কি ঘটবে, যে এক একটা সূত্র পৃথক হওয়ার পর প্রত্যেকটা সূত্র নতুন সূত্র তৈরির সম্পূরক বা পরিপূরক বা ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়। এই অনুকরণকারী সূত্রকে বলা হয় কি, টেমপ্লেট সূত্র। ক্লিয়ার? তো টেমপ্লেট সূত্র তৈরি হয়ে গেল, দুটো সূত্র পরস্পর পৃথক হয়ে গেল। এখন এখানে একটা ঘটনা ঘটে, আসলে যেমন ট্রেন কিন্তু একটা ট্র্যাকের মধ্যে, মানে একটা লাইনের মধ্যে চলতে পারে না। ট্রেনকে চলার জন্য দুইটা লাইন লাগে। আমাদের একটা এনজাইম আছে যেটা হচ্ছে এই সূত্র দুটাকে, মানে দ্বিতীয় সূত্র, মানে অপত্য সূত্রটাকে তৈরি করে, এর নাম হচ্ছে
ডিএনএ পলিমারেজ 3 এনজাইম। মানে ডিএনএ পলিমারেজ 3 এর একটা বিষয় হচ্ছে সে এক সূত্রে বসে কাজ করতে পারে না, তাকে বসার জন্য ডাবল সূত্রের প্রয়োজন হয়। কিন্তু সূত্র যখন দুইটা আলাদা হয়ে গেছে তখন তো সূত্র এখানে একটা আছে, দেখো এখানেও একটা সূত্র আছে, এখানেও একটা সূত্র আছে, সূত্র দুটো আলাদা হয়ে গেছে, জাস্ট সূত্র দুইটা পরস্পর থেকে হবে, পরস্পর থেকে আলাদা হয়ে গেছে। তো এখানে তো নতুন করে আর সূত্র নাই, তাহলে ডিএনএ পলিমারেজ যে বসবে এখানে, বসার জন্য তো তার ডাবল সূত্রের প্রয়োজন আছে বা একটা জায়গা বেসমেন্ট তো দরকার যেখানে দাঁড়াতে পারবে এনজাইমটা এসে। তো এই বেসমেন্ট দেওয়ার জন্য একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে প্রাইমেজ। এই প্রাইমেজ এনজাইম হচ্ছে এই যে টেমপ্লেট সূত্রের যে 3 প্রাইম প্রান্তটা আছে, এই টেমপ্লেট সূত্রের 3 প্রাইম প্রান্তে একটা ক্ষুদ্র আরএনএ খণ্ড যুক্ত করে। ঠিক শুনেছ, আরএনএ খণ্ড যুক্ত করে, এবং এই আরএনএ খণ্ডের নামই হচ্ছে প্রাইমার। আমি বলতে পারো যে আরএনএ খণ্ড কেন যুক্ত হয়? আসলে নতুন করে ডিএনএ তো তৈরি হচ্ছে, অন্য কোনো ডিএনএ খণ্ড এনে যদি আমরা যুক্ত করি পরে এটাকে রিমুভ করা ইম্পসিবল। প্রাইমারের একটা সুবিধা হচ্ছে যেহেতু এটা আরএনএ খণ্ড, আমরা যখন সূত্র তৈরি করে ফেলবো তখন এই প্রাইমারটাকে চাইলে আমরা বের করে এখানে আবার নতুন করে ডিএনএ এর যে নিউক্লিওটাইড সেটাকে আমরা যুক্ত করতে পারবো, মানে সহজেই এটাকে আইডেন্টিফাই করা যাবে, কিন্তু ডিএনএ সূত্রটাকে আইডেন্টিফাই করতে পারবো না আমরা। যাই হোক, এটা খুব ছোট আরএনএ সূত্র এখানে যুক্ত হবে, এবং এই প্রাইমারটাকে বসাবে কে? প্রাইমেজ নামক এনজাইম। সাধারণত এই যে প্রাইমার এটা 10 থেকে 60 নিউক্লিওটাইড বিশিষ্ট হয়ে থাকে, খুবই ছোট হয়ে থাকে আর কি। তো প্রাইমার বসানোর পর এই যে উপরের প্রাইমেজ যে এনজাইমটা আসে, এটা এই টেমপ্লেট সূত্র থেকে উড়ে চলে যাবে। তাহলে উপরে একটা এই সাদা সূত্রটা আছে, মানে মাতৃসূত্রটা আছে টেমপ্লেট সূত্র, আর নিচে ছোট্ট বা ক্ষুদ্র প্রাইমার আছে। এখন এই প্রাইমার এবং টেমপ্লেট সূত্র এই দুইটার উপরই একটা আমাদের যে মেজর এনজাইম ডিএনএ পলিমারেজ 3 সেটা এসে বসবে, এবং রেপ্লিকেশনের যে সামনের দিকে সূত্র বৃদ্ধিকরণ সেইটা চলতে থাকবে। সেইটা কি করে হয় সেটা আমরা দেখাচ্ছি। যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সূত্রটা আছে বা এখানে এটা আছে, এই দেখো এখানে কি হয়েছে, একটু আগে আমাদের প্রিভিয়াসটার মধ্যে কি ছিল, প্রিভিয়াসটার মধ্যে ছিল দেখো এই যেখানে টেমপ্লেট সূত্র বসে আছে, এই যে ডিম্বাকৃতির এই টেমপ্লেট সূত্রটা প্রাইমার বসানোর পর এখান থেকে চলে যাবে, এবং চলে গিয়ে পরে কি বসলো, নতুন আরেকটা এনজাইম এই ঠিক প্রাইমারের মাথায় এসে বসলো, এটার নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 3। প্রাইমারের একটা বিশেষত্ব হচ্ছে এখানে প্রাইমারটা যুক্ত করা হয় কেন অ্যাকচুয়ালি, প্রাইমারের মধ্যে একটা মুক্ত OH মানে হাইড্রোক্সিল গ্রুপ থাকে, এই হাইড্রোক্সিল গ্রুপের সাথে নতুন নিউক্লিওটাইডগুলো যুক্ত হতে পারে, এই জন্য এই প্রাইমারটা অ্যাকচুয়ালি বসানো হয় আর কি। তো ঠিক প্রাইমারের এই যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে, প্রাইমারের 3 প্রাইম প্রান্তে হাইড্রোক্সিল গ্রুপটা আছে, তার সাথেই যুক্ত হবে কে? ডিএনএ পলিমারেজ 3। তো ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে প্রাইমারের সাথে যুক্ত হবে, এরপরে সামনের দিকে অগ্রসর হবে। এই যে উপরের দিকে দেখো প্রত্যেকটা ATGC এগুলোকে বলা হয় নাইট্রোজেন বেস বা নিউক্লিওটাইড আর কি। এই নাইট্রোজেন বেসগুলোকে রিড করবে, এই মানে এক কথায় হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম 3 যেটা আছে এটা হচ্ছে ফটোকপি মেশিনের মতো, এবং রিভার্স ফটোকপি করে কিরকম, এ দেখলে বিপরীত দিকে টি বসাবে, টি দেখলে এ বসাবে, জি দেখলে সি বসাবে, মানে ডিএনএ পলিমারেজ 3 সামনের দিকে অগ্রসর হতে থাকবে এবং একটা একটা করে নিউক্লিওটাইড 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে বসাবে, মানে সহজ কথায়। আর ডিএনএ পলিমারেজ 3 টেমপ্লেট সূত্রে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যুক্ত হবে, এবং যে নতুন নিউক্লিওটাইড দেখতেছো এটা হচ্ছে কোন দিকে যুক্ত হচ্ছে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যুক্ত হচ্ছে, এভাবে সামনের দিকে অগ্রসর হবে। যেখানে এডিনিনের বিপরীতে কি বসানো হবে? থাইমিন, বা থাইমিনের বিপরীতে বসা হবে এডিনিন, এবং এই দুইটার মাঝখানে কি যুক্ত হবে? দুইটা হাইড্রোজেন বন্ড যুক্ত হবে, এবং সাইটোসিনের বিপরীতে যুক্ত হবে গুয়ানিন, এবং গুয়ানিনের বিপরীতে যুক্ত করা হবে কি? সাইটোসিন। 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। অর্থাৎ এই যে ডিএনএ পলিমারেজ 3 এটা সামনের দিকে যাবে, এ থাকলে এখানে টি বসাবে, এখানে টি বসে এখানে এ থাকলে এখানে কি বসাবে? এখানে টি বসাবে, এখানে টি থাকলে এখানে এ বসাবে, এখানে জি থাকলে এখানে সি বসাবে, এভাবে একটি একটি করে নিউক্লিওটাইড বসিয়ে সে সামনের দিকে অগ্রসর হয়ে থাকবে। দেখো যে উপরের সূত্রটি কোনো সমস্যা ছাড়াই সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই জন্য এই উপরের যে সূত্রটা আছে আমরা এই ক্ষেত্রে উপর, এখানে আসলে তো উপর নিচে বলতে কিছু নেই, এই ক্ষেত্রে আমরা উপর নিচেটা সহজে বোঝানোর জন্য দেখছি, মানে যেটা 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যাচ্ছে। একটু আগে একটা কথা বলেছিলাম, আমরা ধরেছি যে ইয়াটা ওই ডিএনএর যে প্যাচ আছে এটা এই দিক দিয়ে খুলছে, মানে এই পাশ দিয়ে যে প্যাচটা এভাবে ডিএনএর যে এই যে এভাবে যে প্যাচ লাগানো আছে, এই প্যাচটা হচ্ছে এই দিক দিয়ে খুলতেছে, কথা বুঝো, এই দিক দিয়ে খুলতেছে, মানে ডিএনএ প্যাচটা এরকম ভাবে খুলে, এরকম ভাবে খুলে, এরকম ভাবে খুলে, এখানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এরকম ভাবে। তো এখানে এই যে এখানে যে এনজাইমটা আছে এটাকে কি বলছিলাম আমরা, এনজাইমের নাম হেলিকেজ। তো হেলিকেজ কি করছে, এই দিক দিয়ে ভাঙতেছে, এই দিক দিয়ে ভেঙে ডিএনএ প্যাচটাকে
সামনের দিকে ওপেন করছে। তো এই পাশ দিয়ে যদি যাচ্ছে, আর ডিএনএ পলিমারেজ এনজাইমের একটা এক্ষেত্রে একটা ল্যাগিংস আছে। ল্যাগিংসটা কি? সে শুধুমাত্র টেমপ্লেট সূত্রের 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে কপি করতে পারে। তাহলে উপরের সূত্রটাও দেখো এইখান থেকে এইদিকে কপি করবে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, এবং এই নিচের সূত্রের মধ্যেও 3 প্রাইম থেকে কি করবে, 5 প্রাইমের দিকে কপি করবে। প্রবলেম তো কিছু নাই, কিন্তু একটা এখানে সমস্যা হচ্ছে, যেহেতু ডিএনএ সামনের দিকে ওপেন হচ্ছে, সামনের দিকে আস্তে আস্তে করে এভাবে ওয়াইয়ের মতো করে সামনের দিকে ওপেন হচ্ছে, সেই ক্ষেত্রে উপরের সূত্রটা সামনে খুলছে, কপি করছে সামনে। যেমন দেখো এই যে সামনে গেছে, কপি হলো, আরেকটু কপি হলো, আরো কপি হচ্ছে, সামনের দিকে যাচ্ছে, কপি হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে নিচের সূত্রটার মধ্যে, অর্থাৎ মানে যেটা প্যাচ খোলার বিপরীত দিকে আছে, এদিকে প্যাচ খুলছে আর প্যাচ খুলতেছে এদিকে, আর রেপ্লিকেশনটা হচ্ছে বা সূত্র বৃদ্ধিটা করণ চলতেছে এইদিকে। এর সমস্যা, কারণ সে কি করছে এখানে দেখো, এইখানে প্রাইমার তো বসাইছে, ভালো কথা। প্রাইমার বসানোর পর সে হচ্ছে নিউক্লিওটাইডও দেখো এখানে বসিয়ে ফেলছে। নিউক্লিওটাইড বসানোর পর মানে এইটুকু ধরলাম পূর্ণাঙ্গ সে কপি করে ফেললো, ফাইন। এখন এই যে ডিএনএ পলিমারেজ 3 সে সামনের দিকে যাচ্ছে, যেতে যেতে প্যাচ খুলবে, সে কপি করবে, সিম্পল। কিন্তু এইখানে যেমন নতুন করে প্যাচ খুলে গেল, প্রাইমার তো এখানে, পিছনে তো প্রাইমার নাই, তো পিছনে প্রাইমার যেহেতু নাই তাহলে পিছনে কপি করবে। তখন কি করে, এখান থেকে আবার ডিএনএ পলিমারেজটা সরে যায়, আবার একটা প্রাইমেজ এনজাইম আসে। এই দেখো এখানে কপি করার পর এখানে কিন্তু কপি করা অলরেডি হয়েছে, অর্থাৎ এখানে প্রাইমার বসছে, প্রাইমারের পরে নিউক্লিওটাইড বসেছে, নিউক্লিওটাইড বসার পর কি করছে, আবার হচ্ছে এই প্রাইমেজ এনজাইম বসছে। এই প্রাইমেজ এনজাইম বসে কিন্তু আবার প্রাইমার যুক্ত করবে, আবার প্রাইমার যুক্ত করবে। যেমন দেখো এই যে এখানে একটা, এই চিত্রটা দেখলেই বুঝতে পারো, মোটামুটি একটা আইডিয়া পাবা। ওকে, তো এখানে দেখো, তাহলে এই দেখো প্রাইমার বসাইছিল, প্রাইমারের পর হচ্ছে নিউক্লিওটাইড বসাইছে, নিউক্লিওটাইড বসানোর পর ওই যে আবার প্যাচ খুলছে নতুন করে, আবার তার কি করতে হয়েছে, প্রাইমার বসাইতে হয়েছে। প্রাইমার বসানোর পর প্রাইমার বসাবে প্রাইমেজ এনজাইম, তারপরে চলে যাবে, আবার এখানে এসে ডিএনএ পলিমারেজ 3 বসবে, আবার ডিএনএ পলিমারেজ 3 এসে বসবে, আবার এই যে ডিএনএ পলিমারেজ 3 বসবে, এবং আবার সামনের দিকে অগ্রসর হয়ে থাকবে। অর্থাৎ সহজ কথায় উপরের যে সূত্রটা আছে এটা নিরবিচ্ছিন্নভাবে সামনে প্যাচ খুলবে, নিউক্লিওটাইড যুক্ত করে থাকবে কোনো বাধা ছাড়াই। এই উপরের যে সূত্রটা আছে এই সূত্রকে বলা হয় লিডিং সূত্র। উপরের সূত্রটাকে বলা হয় লিডিং সূত্র, সে সরাসরি কোনো নিরবিচ্ছিন্নভাবে সামনের দিকে কপি করে অগ্রসর হবে। আর যে সূত্রটা খণ্ড খণ্ড আকারে নিউক্লিওটাইড যুক্ত করছে, প্রাইমার নিউক্লিওটাইড খণ্ড, প্রাইমার আবার নিউক্লিওটাইড খণ্ড, আবার প্রাইমার আবার নিউক্লিওটাইড খণ্ড, দেখো প্রাইমার নিউক্লিওটাইড, প্রাইমার নিউক্লিওটাইড, প্রাইমার নিউক্লিওটাইড যুক্ত করছে, মানে খণ্ড খণ্ড করে নিউক্লিওটাইডগুলো যুক্ত করছে। এই সূত্রের নাম হচ্ছে ল্যাগিং সূত্র। ল্যাগিং সূত্র, তো যেটা নিরবিচ্ছিন্নভাবে সামনের দিকে অগ্রসর হয় লিডিং সূত্র, যেটা পিছিয়ে পড়ে সেটা হচ্ছে ল্যাগিং সূত্র। আচ্ছা, তো এখানে ল্যাগিং সূত্র খণ্ড খণ্ড আকারে আছে। পরবর্তীতে আরেকটা এনজাইম আছে ডিএনএ পলিমারেজ 1, এখানে তো প্রাইমার আছে তাই না, প্রাইমার তো আরএনএ খণ্ড, আমি যেটা বলছিলাম যে আরএনএ তো রাখা যাবে না। আরেকটা এনজাইম আছে, নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ 1, একটা এনজাইম আছে। এই ডিএনএ পলিমারেজ এসে কি করবে, এই যে প্রাইমারগুলো আছে এই প্রত্যেকটা প্রাইমারকে ডিএনএ থেকে কি করবে, সরাই দিবে, প্রত্যেকটা প্রাইমারকে ডিএনএ থেকে সরিয়ে দিবে, রিমুভ করে ফেলবে। এবং সেই জায়গার মধ্যে হচ্ছে আবার ওই যে ডিএনএ পলিমারেজ 3 সেটা কি করবে, এসে আবার ব্যাক সাইডে এসে আবার নতুন করে এখানে নিউক্লিওটাইড যেটা আছে সেই নিউক্লিওটাইডটা এখানে যুক্ত করে দিবে। তাহলে দেখো আমার এখানে একটা পূর্ণাঙ্গ ডিএনএ হয়ে গেল, এখানে একটা পূর্ণাঙ্গ ডিএনএ হয়ে গেল। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে ল্যাগিং সূত্রের মধ্যে খণ্ড খণ্ড যুক্ত হচ্ছে না, মানে খণ্ড নিউক্লিওটাইড, খণ্ড নিউক্লিওটাইড, খণ্ড নিউক্লিওটাইড, এই খণ্ড খণ্ড নিউক্লিওটাইডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। এন্ড ওকাজাকি নামটা কেন আসছে, ওকাজাকি, এই ওকাজাকি বিজ্ঞানী ওকাজাকি সর্বপ্রথম এই পদ্ধতিটা বা এই মতবাদটা প্রমাণ করেন, এই জন্য তার নাম অনুসারে এই নিউক্লিওটাইডের এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। তো প্রাইমার সরার পর ওকাজাকি খণ্ডগুলোর মধ্যে একটু একটু গ্যাপ থাকবে না, যদি এখান থেকে যদি আমি প্রাইমারগুলো মাঝখান থেকে সরিয়ে দিই, তো সরিয়ে দিলে ওই জায়গার মধ্যে একটা এনজাইম আসবে, আর একটা নতুন লাইগেজ এনজাইম, এবং ওই লাইগেজ এনজাইম এসে কি করবে, এখানে যে প্রত্যেকটা জায়গা আছে এই প্রত্যেকটা জায়গার মধ্যে গ্যাপটা ফিল আপ করে দিবে,
এবং এই গ্যাপটা ফিল আপ হয়ে গেলেই আমাদের কি তৈরি হয়ে গেল, ল্যাগিং সূত্রটা পূর্ণতা পেয়ে গেল। লিডিং সূত্র তো এমনিতেই পূর্ণতা পেয়েছে, ল্যাগিং সূত্র যেটা খণ্ড খণ্ড হচ্ছিল সেটা লাইগেজ কি করলো, এখন এই ওকাজাকি এগুলোকে যুক্ত লাগিয়ে পূর্ণতা প্রদান করে ফেললো। এই হয়ে গেল আমাদের হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের বিষয়টা। আর ডিএনএ রেপ্লিকেশন অনেক সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে অনেক সময় এই যে এ আছে এডিনিনের পরিবর্তে আমরা জানি থাইমিন বসার কথা, কিন্তু কোনো কোনো সময় মিসম্যাচ হয়ে যায়, অর্থাৎ মানুষের ক্ষেত্রে প্রতি 1000 জিনের মধ্যে যেখানে এডিনিনের পরিবর্তে থাইমিন বসানোর কথা, এডিনিনের পরিবর্তে সাইটোসিন বসে যায়। তো এবং এই যে এডিনিনের পরিবর্তে সাইটোসিন বসে যায়, তো এটা ম্যাচিং হলো না, এবং এই ম্যাচিং না হওয়া কি বলা হয়, মিস ম্যাচ। এই মিসম্যাচ হয়। তো আমরা যেরকম পরীক্ষার খাতায় কি লিখেছি না লিখেছি সেটা বোঝার জন্য প্রিভিয়াস এসে আবার একটু প্রুফ রিডিং দেই না, সেরকমভাবেই প্রুফ রিডিং এর মাধ্যমে আবার হচ্ছে মিসম্যাচটা করা, এডিনিনের পরিবর্তে যে সাইটোসিন বসছে এই সাইটোসিনের পরিবর্তে এটাকে মুছে দিয়ে, এই সাইটোসিনটাকে মুছে দিয়ে আবার এখানে কি করা হয়, এখানে আবার কি যুক্ত করা হয়, থাইমিন যুক্ত করা হয়। তাহলে এইভাবে মিসম্যাচটা রিকভারি হয়ে যায়। এই মিসম্যাচের জন্য অনেক সময় মিসম্যাচ আবার রিকভারি হতেও পারে না, এবং এর জন্য কিছু ডিজিজ পর্যন্ত হয়ে থাকে, যার মধ্যে একটা স্বীকৃত ডিজিজ হচ্ছে আমাদের ক্যান্সার, বিশেষ করে স্কিন ক্যান্সার হয় এই মিসম্যাচের জন্য। আরেকটা রোগ আছে, এটার নাম হচ্ছে জেরোডার্মা পিগমেন্টোসাম। জেরোডার্মা নামটা হচ্ছে, ওটা লিখে দিই, নাম হচ্ছে জেরোডার্মা পিগমেন্টোসাম। পিগমেন্টোসাম, এই জেরোডার্মা পিগমেন্টোসাম হচ্ছে এক ধরনের চর্মরোগ। ডার্মা তো মানে বুঝে আমাদের ত্বককে বোঝানো হয়, এবং পিগমেন্ট হচ্ছে আমাদের যে ত্বকের যে মেলানিন বা রঞ্জক যেগুলো আছে সেগুলোর মধ্যে অ্যাকচুয়ালি একটা প্রবলেম সৃষ্টি করে, এটাই হচ্ছে সেই রোগ। তো এই হচ্ছে প্রুফ রিডিং পদ্ধতি। তাহলে এইটাও গেল তো ওভারঅল আলোচনা। এখন সংক্ষিপ্ত, যেটা আমরা প্রথমে বলেছিলাম যে সংক্ষিপ্ত কি করে আমরা লিখবো, যদি পরীক্ষায় আসে রেপ্লিকেশন পদ্ধতি লেখো, তাহলে প্রথমে সংজ্ঞাটা লিখবা, যে প্রক্রিয়ায় একটি মাতৃ ডিএনএ থেকে দুটি প্রতিরূপ ডিএনএ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে ডিএনএ রেপ্লিকেশন বলে। ক্লিয়ার? এরপর লিখবা ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতির ধাপসমূহ। 1 নাম্বার সূচনা। সূচনা লিখে কি লিখবা, যে বিন্দু থেকে ডিএনএ রেপ্লিকেশনটা শুরু হয় তাকে অরিজিন অফ রেপ্লিকেশন বলে। ডিএনএর একাধিক স্থানে অরিজিন থাকে, একাধিক স্থান থেকে রেপ্লিকেশন শুরু হতে পারে। ক্লিয়ার? ফার্স্ট পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট যেটা আছে, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে সূত্র পৃথকীকরণ, ডিএনএ সূত্র ধরে পৃথকীকরণ। এই পয়েন্টে কি লিখবা, যে প্রথমে হেলিকেজ নামক এনজাইম ডিএনএ প্যাচ খুলে নাইট্রোজেন বেসের হাইড্রোজেন বন্ড ভেঙে দেয়। এই সময় ডিএনএ দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা ওয়ার মতো লাগে, যাকে রেপ্লিকেশন ফর্ক বলে। টপোআইসোমারেজ নামক একটা এনজাইম থাকে। এই টপোআইসোমারেজ এনজাইমটা হচ্ছে কি করে, সাধারণত ইয়া খুলতে সাহায্য করে, এটা কি বলে, নতুন করে যেন ডিএনএ প্যাচটা না লাগে এই কাজটা করে টপোআইসোমারেজ, এবং আদিকোষের ক্ষেত্রে সেম কাজটা করে হচ্ছে গাইরেজ। অর্থাৎ টপোআইসোমারেজ ডিএনএ কে পুনরায় প্যাচ লাগতে দেয় না, আর আদিকোষ বিশেষ করে ব্যাকটেরিয়ার মধ্যে এই কাজটা করে হচ্ছে গাইরেজ এনজাইম, যে হচ্ছে ডিএনএ নতুন করে প্যাচ লাগতে দেয় না। যাই হোক, গাইরেজের কথা পরে, টপোআইসোমারেজ প্যাচ লাগতে দিবে না। তারপরে হচ্ছে কি আছে, হচ্ছে এসএসবিপি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, যা ডিএনএ নাইট্রোজেন বেসের হাইড্রোজেন বন্ডগুলোকে যুক্ত হতে দিবে না। ঠিক আছে? ওকে, তাহলে হেলিকেজ প্যাচ খুলে তারপরে হাইড্রোজেন বন্ড ভাঙবে, টপোআইসোমারেজ প্যাচ লাগতে দিবে না, তারপরে হচ্ছে এবং এসএসবিপি হাইড্রোজেন বন্ডগুলো হতে লাগতে দিবে না। শেষ। তারপরে পয়েন্ট হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট কি, সূত্র দুটো পৃথক হওয়ার পর এক একটা সূত্র নতুন সূত্র তৈরির ছাঁচ হিসেবে ব্যবহার করা হয়, এই ছাঁচকে বলা হয় টেমপ্লেট। শেষ। এরপরে হচ্ছে প্রাইমার। এরপরে টেমপ্লেট সূত্রের 3 প্রাইম প্রান্তে একটি ক্ষুদ্র আরএনএ খণ্ড যুক্ত হয়, যাকে প্রাইমার বলে। এটা 10 থেকে 60 নিউক্লিওটাইড বিশিষ্ট হয়, এবং এই প্রাইমার যুক্ত করে যে এনজাইম, যার নাম হচ্ছে প্রাইমেস। ঠিক আছে? এরপরে লাস্ট নেক্সট পয়েন্ট, সূত্র বৃদ্ধিকরণ। বৃদ্ধিকরণে কি হবে, এক্ষেত্রে প্রাইমারের মুক্ত OH প্রান্তে ডিএনএ পলিমারেজ 3 টেমপ্লেট সূত্রের 3 প্রাইম প্রান্তে যুক্ত হয়। ডিএনএ পলিমারেজ টেমপ্লেট সূত্রের 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে অগ্রসর হয়, এবং নতুন নিউক্লিওটাইডগুলো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যুক্ত হয়, যেখানে এর বিপরীতে টির বিপরীতে এ, দুটি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়, সির বিপরীতে জির বিপরীতে সি, 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। যে সূত্রটি নিরবিচ্ছিন্নভাবে সামনের দিকে অগ্রসর হয়, প্যাচ খুলে সামনের দিকে অগ্রসর হয়, তাকে লিডিং সূত্র বলে। আর অপোজিট সাইডের যে সূত্রটা হচ্ছে খণ্ড খণ্ড আকারে যুক্ত হয়, সেগুলোকে ল্যাগিং সূত্র বলে। ল্যাগিং সূত্রে ডিএনএ যে ছোট ছোট খণ্ডগুলো আছে, এই খণ্ডগুলোকে ওকাজাকি ফ্রেগমেন্ট বলে। এবং সর্বশেষ এই যে ওকাজাকি ফ্রেগমেন্টগুলো হচ্ছে লাইগেজ এনজাইম দ্বারা কি করে, এই ওকাজাকি ফ্রেগমেন্টগুলো যুক্ত হয়,
এবং ডিএনএ পলিমারেজ 1 হচ্ছে সেই যে আরএনএ প্রাইমারগুলো ছিল এগুলোকে সরিয়ে দেয় এবং এভাবেই সূত্র দুটো পৃথক হয়ে দুটো অপত্য ডিএনএর সৃষ্টি হয়। এভাবে আশা করি তোমরা রেপ্লিকেশন সহজেই লিখতে পারবা। তো একটু লাস্টের দিকে একটু ফাস্ট বললাম, কারণ হচ্ছে জিনিসটা যাতে তোমরা বুঝতে পারো, এবং ওভারঅল তো প্রথমে আমি বললাম। তো যাই হোক, আশা করি বিষয়টা তোমরা ভালো করে বুঝবে এবং পরীক্ষার খাতা যদি আসলে সেটা সুন্দর করে পোর্ট্রেট করতে পারো, সেটাই আশা করছি।